আজকে একটা ব্রেকিং নিউজ নয়, দুটো ব্রেকিং নিউজ তোমাদের সামনে নিয়ে আসলাম। সবার প্রথমে বলি যে সিবিআইয়ের হাতে একটা দুটো নয় 15টা ছবি সিবিআই হাতে লেগেছে। তিলোত্তমার ময়না তদন্তের ছবি। একজন ডক্টর কিন্তু উনি স্বেচ্ছায় কিন্তু সিবিআই হাতে সেই ছবিগুলো তুলে দিয়েছেন। কে সেই ডক্টর অবশ্যই তোমাদের বলবো। তার সাথে তোমাদেরকে এটাও জানিয়ে রাখি যে সিবিআই যখন সন্দীপ ঘোষকে জেরা করছিল, সন্দীপ ঘোষ কিন্তু কথার বলতে বলতে সে সত্যি কথাটা উগরে দেয়। হ্যাঁ বন্ধুরা, তার সাথে সাথে তোমাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই যে বিনীত গোয়েল, তাকে কেন ছুটতে হলো হট করে বিধানসভায়? কি এমন তার কাজ পড়লো যে তড়িঘড়ি করে তাকে বিধানসভায় ছুটতে হলো? এবং আরো শেষে আরেকটা তথ্য তোমাদের দিয়ে রাখি, যেটার পুরো ডিটেলসে যাব ভিডিওর ভিতরে। যে এই যে টানা থানার ওসি অভিজিৎ মণ্ডল, সে তাকে যখন নাকি গতকালকে এই শিয়ালদা কোর্টে তোলা হয়, তখন কিন্তু সে সেখানে গিয়ে হাউ হাউ করে কেঁদে ওঠে এবং বলে, আমার জামিন আমাকে দিয়ে দাও, আমি কিছু করিনি। তো চলো সমস্ত ভিডিওর ডিটেলসে যাব। তার আগে নিজের ইন্ট্রোয়ার দিইনি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তোমাদের সঙ্গে নিয়ে আরেকটা ভিডিওতে আমার তোমাদের স্বাগতম। তো সবার প্রথমে বলি যে এখন সিবিআই হাতে শক্তপোক্ত প্রমাণ চলে এসেছে, মানে হাতের মুঠোয় সিবিআই। যেদিনকে এই তিলোত্তমার ময়নাতদন্ত করা হয়, ভালো করে তোমরা শুনবে, যেদিনকে তিলোত্তমার ময়নাতদন্ত করা হয়, কারণ আরজি কলেজ সব ডক্টর কিন্তু খারাপ না, কে কখন দিয়ে কি করে ফেলছে তখন কিন্তু তাদের অতটা মাথায় হুঁশবোধ নেই। যখন নাকি ময়নাতদন্ত করা হয়, সেখানে কিন্তু এক ডক্টর উপস্থিত ছিল এবং অনেক ডক্টরের সাথে কিন্তু ওই ডক্টরও উপস্থিত ছিল। যেরকম আমরা জানি অপূর্ব বিশ্বাস ছিলেন, উনি তো এই তিলোত্তমার নিজে হাতে ময়নাতদন্ত করেছেন। তার সাথে আরেকজন ডক্টর ছিলেন, যিনি বুঝতে পারছিলেন যে মানে যার নাকি এরকম একটা কেস, তাকে তড়িঘড়ি করে তার ময়না তদন্ত করা এবং রিপোর্ট ভুল করছে, সমস্ত কিছুর মধ্যে তার একটা সন্দেহ হয়। এবং উনি তখন কি করেন যে উনি এই ময়নাতদন্তের এই কি বলে তিলোত্তমার ময়নাতদন্তের আঁচড়ের দাগ, কামড়ের দাগ, বিভিন্ন পোর্শনের তার কি বলবো তার যৌনাঙ্গ সমস্ত জায়গার ছবি কিন্তু তিনি তুলে রাখেন। এরকম 15টা ছবি উনি কিন্তু তুলে রাখেন। এবং যখন নাকি সিবিআই তাকে জেরা করে, তাকে নাকি যেহেতু আরজি কলেজের সমস্ত ডক্টরদের কিছু কিছু ডক্টরদের জেরা করা হয়েছিল, সে সময় যখন ওনাকেও জেরা করে, তখন কিন্তু উনি সিবিআই হাতে সেই ছবিগুলো তুলে দেন। সিবিআই হাতে এখন শক্তপোক্ত প্রমাণ কিন্তু রয়েছে, যেখানে দেখা গেছে যে এই তিলোত্তমার ময়নাতদন্তে এই যে পুলিশের তরফ থেকে যেই ক্যামেরাম্যানকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ক্যামেরায় যেই ভিডিও ফুটেজ তোলা হয়েছে, সেটা অতীব জঘন্য একটা কোয়ালিটির ভিডিও ফুটেজ, যেখানে বোঝাই যাচ্ছে না কোথায় আঁচড়ের দাগ, কোথায় কামড়ের দাগ, কোথায় মানে অন্যান্য যে দাগগুলো, সেই দাগগুলো কোথায় রয়েছে অ্যাকচুয়ালি কিছুই বোঝা যাচ্ছে না। যেটা আজকালকার দিনের ক্যামেরায় কিন্তু এইসব ভিডিও তোমার ক্যাপচার হতেই পারে না, কারণ এখন আমরা সবাই জানি টেকনিক্যাল যুগ, এবং ক্যামেরাও কিন্তু সেইভাবেই কিন্তু তার মানে পাওয়ারও কিন্তু সেরকম। সেখানে দাঁড়িয়ে এত লো কোয়ালিটির কি করে ভিডিও ক্লিপিং তোলা হয়? এটা কিন্তু পুরোপুরি ইচ্ছাকৃতভাবে তোলা হয়েছিল, যাতে পরবর্তীকালে তারা না ফাঁসে। কিন্তু বলে না যে এই যে যারা শয়তানি করে বা যারা এরকম ধরনের কুকীর্তি করে, তারা কোথাও না কোথাও কিছু ক্লু তো রেখে যায়, আর সেই ক্লুটাই কিন্তু এখন সিবিআইয়ের হাতে চলে এসেছে। যেই ছবিগুলো সিবিআই পেয়েছে, সেই ছবিগুলো ফরেন্সিকে পাঠানো হয়েছে, এবং কারণ সেটা তো দেখানো হবে যে সত্যি কি সেটা তিলোত্তমার, সত্যি কি তিলোত্তমারই শরীরের এবং ময়নাতদন্তেরই সেই ছবিগুলো। সেই রিপোর্ট আসার পর কিন্তু সিবিআইয়ের হাতে কিন্তু একেবারে পোক্ত প্রমাণ চলে আসবে, যেটা সিবিআই কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টেও কিন্তু সেই ছবিগুলো কিন্তু জাহির করবে। এখন সেই ডাক্তারের কিন্তু মোবাইলতে যে ছবিগুলো, সেটাই কিন্তু সিবিআই হাতে বড় শক্তপোক্ত প্রমাণ বলতে পারো। এবার বলে রাখি, সেই ডক্টর তার নাম বা তার মানে পরিচয় দিতে চায়নি, তার জন্য তার নাম পরিচয় দিতে পারছি না। বাট তোমরা এইটা জেনে তো খুশি হবে যে এই যে সিবিআইতে এত বড় শক্তপোক্ত একটা প্রমাণ এসছে, সেই প্রমাণটাই যথাযোগ্য। সেই প্রমাণটা যদি সত্যি মানে মানে ফরেন্সিক রিপোর্টে আসার পর যদি সত্যি প্রুফ হয় যে সেটা তিলোত্তমার, তাহলে অনেক অনেক কিছু সামনে বেরিয়ে আসবে। এবার তোমাদের বলে রাখি যে বলে না যে কতবার তুমি মিথ্যে কথা বলবে,
এই সন্দীপ ঘোষকে বারবার কিন্তু প্রথম দিকে তোমরা মনে রাখো যে প্রথম দিকে কিন্তু এই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়নি, তাকে প্রায় 7 থেকে 8 বার কিন্তু তাকে এই সিবিআই তলব করেছে। তাকে সকালে তলব করতো, আবার বিকেলে তাকে পাঠিয়ে দিত, আবার পরের দিন সকালে তাকে তলব করতো, কারণ তার কথায় এত অসঙ্গতি এই সিবিআই পেত। তারপরে কিন্তু তাকে এই 2 নম্বরই বা এই যে তাকে এই যে দুর্নীতিগ্রস্ত জন্য কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়, কারণ সিবিআই নিজেও বুঝতে পারছিল এই মালটা সব থেকে মেন আছে, মাথা, এর ওপরে তো আরো মাথা আছে, কিন্তু আর্জি করে যে প্ল্যানিং প্লটিং গুলো এর দ্বারাই হয়েছে, তাই ছাড়া যাবে না, তাই দুর্নীতিগ্রস্ত একে এখন আপাতত গ্রেপ্তার করা হোক। তারপরে তো তোমরা জেনেছো যে এই তিলোত্তমার হত্যাকাণ্ডে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার বলে রাখি, গতকাল এই অভিজিৎ মণ্ডল এবং এই সন্দীপ ঘোষকে কিন্তু দুজনকে কিন্তু শিয়ালদা কোর্টে তোলা হয়েছিল, যেখানে দাঁড়িয়ে তোমাদেরকে আমরা আগেও বলেছি যে শিয়ালদা কোর্ট থেকে কিন্তু এই কি বলে এই সন্দীপ ঘোষের নার্কো টেস্ট এবং এই অভিজিৎ ঘোষের পলিগ্রাফ টেস্টে কিন্তু সম্মতি দেওয়া হয়ে গেছে। তো সেই সব আর্জি এবং আরো সমস্ত আর্জি নিয়ে যে সিবিআই এইসব আর্জিগুলোই ছিল যে এই যে সন্দীপ ঘোষ এবং এই যে তারাটানা ওসি অভিজিৎ মণ্ডল, এই দুজনকে যে কথোপকথন, এই দুজনকে কিন্তু সিবিআই আলাদা আলাদা রুমে বসিয়ে কিন্তু তাদের দুজনের সাথে কথোপকথন করা হচ্ছে, কারণ সিবিআই যেখানে বুঝতে পেরেছিল যে দুজনের সাথে কিন্তু দুজনের ঘনিষ্ঠতা, কথাবার্তা সমস্ত কিন্তু অনেকটা দুজনেই মানে একসাথেই ছিল, তাই একসাথে বসিয়ে তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা যাবে না, তার জন্য দুজনকে আলাদা আলাদা রুমে কিন্তু বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং সেখান থেকে কিন্তু অনেক অসঙ্গতি তারা পেয়েছে। বলছে কি অসঙ্গতি, তার আগে বলে রাখি যে এই শিয়ালদা কোর্টে ওঠার পর যখন নাকি এই সন্দীপ ঘোষের উকিল যখন নাকি এই বিচারপতিকে উনি বলেন যে বিচারপতি এখন জিজ্ঞাসা করে যে এই যে সন্দীপ ঘোষ এই যেরকম দুর্নীতির সাথে যুক্ত, তেমনি এরকম এত বড় জঘন্য কাজ সে করেছে, হ্যাঁ, তার একের পর এক তো তথ্য বেরিয়ে আসছে। তো সেখানে দাঁড়িয়ে হট করে এই সন্দীপ ঘোষের সন্দীপ ঘোষের আইনজীবী উনি বলে ওঠেন যে সন্দীপ ঘোষের ওই লড়ছে, উনি বলে ওঠেন যে না, সন্দীপ ঘোষ এই যে প্ল্যানিং প্লটিং হয়েছে তার মধ্যে যুক্ত আছে, কিন্তু ওই যে স্পট যেখানে তিলোত্তমার সাথে এরকম ব্যবহার হয়েছে সেটার মধ্যে কিন্তু সন্দীপ ঘোষ ছিল না। হট করে কিন্তু ওরা মুখ থেকে এটা বেরিয়ে গেছেন। তার মানে কি, প্ল্যানিং প্লটিং এর সাথে উনি যুক্ত আছেন। তার মানে কি বলতে চাইছেন উনি, যে এই যে প্ল্যানটা হয়েছে তার মধ্যেই মানে উনি এইসব কিছু করেছেন, এই যে এইসব মার্ডার, এসব রেপ উনিই করেছেন, তাই নয় কি? এইটা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে কিন্তু সন্দীপ ঘোষের উকিল কিন্তু মুখ ফসকে বলে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, আর যেটা কিন্তু এই সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে কিন্তু বড়সড় প্রমাণ চলে গেছে, কারণ যেটা তোমরা সবাই জানো যে সমস্ত মানে ওখানে কথাবার্তা সেগুলো সমস্ত কিন্তু রেকর্ডিং হয়। তোমাদের বলে রাখি। এবার বলি যে যেখানে তোমাদের বলছিলাম যে সন্দীপ ঘোষ আর এই যে টালা ওসি অভিজিৎ মণ্ডল, এই যে দুজনকে জেরা করা হয়েছে, সিবিআই জেরা করেছে, তাকে দুজনকে দুটো আলাদা রুমে গিয়ে জেরা করেছে, সেখান থেকে দুজনের বয়ানে কিন্তু অনেক অসঙ্গতি খুঁজে পাওয়া যাচ্ছে। এবং এইটাও যে এই যে টালা থানায় তোমরা যে সিসিটিভি ক্যামেরা, যেখানেও যে ফুটেজ যে সিবিআই হাতে এসেছে, সেখানে কিন্তু সেটা কিন্তু ফরেন্সিকে পাঠানো হয়েছে এবং সিবিআইরা এইটাই আবেদন করতে গেছিল, যেটা এই শিয়ালদা আদালতে, যে সমস্ত জিনিস ফরেন্সিকে পাঠানো হয়েছে সেগুলো কিন্তু আসতে, যেহেতু ক্যামেরায় যে সমস্ত সিসিটিভি ক্যামেরায় যে সমস্ত ধরা পড়েছে সেগুলো কিন্তু আসতে একটু সময় লাগে, তাই তারাও একটু সময় নিচ্ছে যে এগুলোতে যেহেতু একটু সময় লাগে তার জন্য আপনারাও একটু সময় দিন। আর তার জন্যেই কিন্তু শিয়ালদা কোর্টের বিচারপতি কিন্তু এদের দুজনকে কিন্তু 30 তারিখ অবধি, বিশেষ করে অভিজিৎ মণ্ডলকে 30 তারিখ অবধি কিন্তু সিবিআই এর আন্ডারে কিন্তু রাখার মানে আদেশ দিয়েছেন, যেখানে অভিজিৎ মণ্ডল হাউ হাউ করে কেঁদে উঠে বলেছেন যে আমি আমার দায়িত্ব পূরণ করেছি, আমাকে ছেড়ে দিন, আমার তো জামিন হয়, কারণ যেখানে আমি এই খবর শোনার 1 ঘন্টা পর ওই হসপিটালে গেছি, তাহলে আমার তো সেখানে কোনো দোষ নেই।
যেখানে উনি বলছেন যে উনি ওনার ডিউটি পালন করেছেন, তাহলে যেই কথাটা সিবিআই হাতে আসছে যে এই যে নথি চেঞ্জ, এই টালা থানায় বসেই কিন্তু নথি চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ এই যে তিলোত্তমার ডেড বডির সামনে থেকে যে সমস্ত এভিডেন্সগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু টালা থানায় বসেই কিন্তু সমস্ত চেঞ্জ করা হয়েছে। তাহলে এখানে এই অভিজিৎ মণ্ডল যেখানে উনি বলছেন উনি ওনার কর্তব্য করেছেন, তাহলে এটাই ওনার কর্তব্য, এটাই ওনার কর্তব্য টালা থানায় বসে উনি সমস্ত মানে যে সমস্ত এভিডেন্সগুলো পেয়েছে সেগুলো চেঞ্জ করা। ওনার যেই উনি যে কেঁদে উঠেছেন যে আমার কিন্তু জামিনটা আমার তো বানতাই হ্যাঁ যেটাকে বলে, সেখানে কিন্তু নাকচ করে দিয়েছে এই শিয়ালদার কোর্টের বিচারপতি। 30 তারিখ অবধি তাদেরকে রাখা হবে এবং যে সমস্ত মানে ফুটেজ এবং যে সমস্ত মানে সিবিআই হাতে যে সমস্ত তোমার এভিডেন্সগুলো এসছে সমস্ত ফরেন্সিকে পাঠানো হয়েছে, সেগুলো যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদেরকে ছাড়া কোনোভাবেই যাবে না। এবার বলি বিনীত গোয়েলের কথা। বিনীত গোয়েলকে হট করে ছুটতে হলো বিধানসভায় কেন? এমন কি তারা, এমন তার কি তারা যে তাকে বিধানসভায় ছুটতে হচ্ছে? এইবার বলি কেন তাকে বিধানসভায় ছুটতে হলো। তোমরা বিধায়ক নির্মল ঘোষের নাম শুনেছো, তো ওনাকে সিবিআই রেখেছেন সেটাও তোমরা শুনেছো। এইবার বলি ওনাকে কি কি প্রশ্নবাদ করা হয়েছে এবং ওনাকে কিন্তু সিবিআই 7 ঘন্টা যাবৎ কিন্তু ওনাকে প্রশ্ন করা হয়েছে ওনার উপর। তো কি প্রশ্ন করা হয়েছে এবং কি অ্যান্সার উনি দিয়েছেন সেগুলো কিন্তু জানা এই বিনীত গোয়েলের মানে কি বলবো খুব একটা ইচ্ছা বলতে পারো বা কর্তব্য বলতে পারো, কারণ এই বিনীত গোয়েল এগুলো জানা খুব দরকার, যেটাকে বলে পরিষ্কার কথা দরকার, কোনো ইচ্ছা অন্য কিছু না, দরকার। কারণ কি বলছে না বলছে একটা টেনশন থাকে তো, আর কাদের মধ্যে টেনশন থাকে? যারা এই ভিতরে ভিতরে চুরি করে বেড়ায়, ওই চোরের মায়ের ভিতরে ভিতরে কেউ থাকে, কারণ জানে যে এইসবের মধ্যে তারা সবাই জড়িত। এবং তোমাদেরকে এইটাও বলে রাখি, এখন কেউ আর ফোন কলে কথা বলছে না, এখন কেউ আর ফোন কলে যোগাযোগ করছে না, কারণ সিবিআই যার তার ফোন নিয়ে নিতে পারে। তাই ডাইরেক্ট গেছে বিধানসভায় এবং সেখানে গিয়ে মানে সেখানে লোক ফিট করা আছে এবং তাদের থেকেই হ্যাঁ সমস্ত ব্যাপারটা কিন্তু জেনে এসছে বিনীত গোয়েল। প্রথম দিকে হয়তো ভেবেছিলাম হ্যাঁ উনি যেতেই পারে, উনি বিধানসভায় যেতেই পারে সেখানে, কিন্তু পরবর্তীকালে কিন্তু এই কথাটা জানা গেল যে এখন আর ফোনে যোগাযোগ হচ্ছে না, কারণ যার তার ফোন কিন্তু সিবিআই হাতে তারা কিন্তু ফোন নিয়ে কিন্তু টাওয়ার লোকেশন বলো এবং ফোনের কিন্তু কল লিস্ট বলো সমস্ত চেক করে কিন্তু বের করে ফেলছে যে কার কার সাথে কথা হচ্ছে, কার কার সাথে কি মানে যোগাযোগ করা হচ্ছে। তাই ফোনে এখন কেউ রিস্ক নিচ্ছে না, তাই ডাইরেক্ট ছুটে যাচ্ছে। তাই বিনীত গোয়েলকেও অবশ্যই ছুটতে হলো বিধানসভায় কি কি হচ্ছে জানার জন্য। আমার একটাই প্রশ্ন যে কেন এই বিনীত গোয়েলকে গ্রেপ্তার করছে না, বা বিনীত গোয়েলকে সিবিআই কেন জেরা করছে না, বা বিনীত গোয়েল ফোনটা কেন নেওয়া হচ্ছে না? এই বিনীত গোয়েলকে কবে গ্রেপ্তার করা হবে এবং বিনীত গোয়েলকে কবে সিবিআই তাদের নিজেদের তত্ত্বাবধানে রাখবে? কারণ বিনীত গোয়েলের পেট থেকেও কিন্তু অনেক কিছু বেরোতে পারে, অনেক কিছুই বেরোতে পারে। কারণ যেভাবে একের পর এক দুর্নীতি, একের পর এক নোংরা খেলার তত্ত্ব ফাঁস হচ্ছে, বিনীত গোয়েলও তার কিছু পিছনে যায় না। শুধু টালা থানার ওসি কেন, বিনীত গোয়েলকেও কিন্তু তার সাথে ডাকা দরকার, এটা আমার পার্সোনাল অভিমত বলতে পারো। তো আজকে যে তথ্যগুলো আমার কাছে এসেছিল সেগুলো সম্পূর্ণ তোমাদের কাছে জানালাম। নতুন কোনো তথ্য বা নতুন কোনো আপডেট থাকলে অবশ্যই আবার তোমাদের কাছে নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাইকে আমার প্রণাম।